দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলেন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। শুরুতেই 2026 বিশ্বকাপ ফুটবলের খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন। লামিন ইয়ামালদের জয় 1-0 গোলে। ম্যাচ জুড়ে নিষ্প্রভ ছিলেন CR7। বদলি নেমে গোল করেন মিকেল ম্যারিনো। অন্তিম মুহূর্তে পার্থক্য গড়ে দেন আর্সেনাল তারকা। এটাই শেষ বিশ্বকাপ, তবে স্পেন ম্যাচটা শেষ নয়। বরাবরের মতো আত্মবিশ্বাসী রোনালদো জানিয়েছিলেন এ বার্তা। তবে লা রোহা ফিউরিদের বিপক্ষে হারে 20 বছরে খেলা 6 বিশ্বকাপে শেষ পর্যন্ত ট্রফিহীন CR7, যা কিনা বর্নিল ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা। রূপকথার মতো সমাপ্তি কে না চায়? রোনালদোও চেয়েছেন শেষ বিশ্বকাপটা রাঙাতে। বর্নিল ক্যারিয়ারে কত ট্রফি তো জিতেছেন, কিন্তু সবচেয়ে বড় শিরোপাটা অধরাই থেকে গেল। স্বপ্নভঙ্গ হওয়ায় অশ্রুসিক্ত CR7। ট্রফি ছুঁতে না পারলেও কোটি কোটি ভক্তের হৃদয় ছুঁয়েছেন পর্তুগিজ মহাতারকা। ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তির বিশ্বকাপ জেতা হয়নি, সেই তালিকায় যোগ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এবারের বিশ্বকাপ যাত্রায় তার ব্যক্তিগত পারফরম্যান্স কেমন ছিল? গ্রুপ পর্বে নবাগত উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল, যারা কিনা আর 3 ম্যাচই হেরেছে। আর রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে স্কোরশিটের নাম তুলেছিলেন, সেটা পেনাল্টি থেকে। শেষ 16-য় নিষ্প্রভ ছিলেন পর্তুগিজ সুপারস্টার। জার্মানিতে শুরু, যুক্তরাষ্ট্রে শেষ। 20 বছরে খেলেছেন 6 বিশ্বকাপ, 27 ম্যাচে গোল 11টি, সঙ্গে আছে একাধিক অ্যাসিস্ট। সব আসরেই ছিলেন দলের ভরসার প্রতীক। সব আসরে গোল করার বিরল কীর্তিও আছে তার। তবে ইয়ামালদের কাছে হেরে অপ্রত্যাশিত এক রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপে তার ম্যাচ হারের সংখ্যা এখন 8টি। এর আগে মেক্সিকোর কারবাহাল আর দক্ষিণ কোরিয়ার হংমিয়ং রোনালদোর সমান ম্যাচে হেরেছেন। বিশ্বকাপ না জিতলেও তার অর্জনের পাল্লাটা ভারী। ব্যালন ডিওর জিতেছেন 5 বার, আছে সমান সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 4 ক্লাব বিশ্বকাপের সঙ্গে আছে একাধিকবার লিগ জেতার কীর্তি। উয়েফা নেশনস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগের ট্রফিও জিতেছেন। ক্যারিয়ারে গোলের সংখ্যা 1000-এর দ্বার প্রান্তে। ক্যারিয়ারে এমন অনেক অর্জন থাকলেও গ্রেটেস্ট শো অন আর্থে প্রত্যাশার প্রাপ্তি কখনো এক বিন্দুতে মেলেনি। তাই বলে কি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভুলে যাবে ফুটবল বিশ্ব? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। এদিকে শেষ 16 ম্যাচে রাতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির প্রতিপক্ষ মোহাম্মদ সালার মিশর। কাউকে একক ফেভারিট মানতে নারাজ আল বিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি। দুদলের একমাত্র দেখায় জয়ের হাসি হেসেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে দলে একাধিক পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির। নিকোলাস তাগলিয়াফিগোর ফেরা প্রায় নিশ্চিত। লওতারো মার্তিনেজের জায়গায় হুলিয়ান আলভারেজ শুরুর দলে জায়গা করে নিতে পারেন। আটলান্টায় রাত 10টায় শুরু হবে ম্যাচ। নাগরিক পার্টি এনসিপির পদযাত্রার পর সমাবেশ স্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত 3 জন। জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী জুলাই পদযাত্রার প্রথম দিন সোমবার রাতে ককটেল বিস্ফোরণ হয় সাভারের কর্মসূচিতে। নিন্দা এবং ক্ষোভ জানাতে ঘটনাস্থলে প্রতিবাদী মিছিল করেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতাকর্মীরা। অবস্থান নেয় সাভার থানার সামনে। সারা দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের সাথে সরাসরি বিএনপি জড়িত। তারা বিভিন্ন জায়গায় 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করেছে, মামলা দিয়েছে। সেই মামলার ভয় দেখিয়ে তাদেরকে এক ধরনের ব্ল্যাকমেইল করেছে, তাদের ভোট নিয়েছে, তাদের থেকে টাকা পয়সা নিয়েছে এবং তাদেরকে এখন সন্ত্রাসী কার্যক্রম করাচ্ছে। বলে এইখানকার যে স্থানীয় এমপি, আমরা মনে করি এটা তারও দায় এবং তার এখানে সংশ্লিষ্টতা আছে কিনা এটাও খতিয়ে দেখতে হবে। পরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামতুল্লাহ রনির বাদী হয়ে সাভার থানায় একটি মামলা করেন। হামলায় সাংবাদিক সহ 5 জন আহত হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
পদযাত্রায় ককটেল হামলার প্রতিবাদে মধ্যরাতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে এনসিপি। বাংলা মোটরের কার্যালয় থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। যখন এনসিপির তরুণ নেতৃত্বরা চ্যালেঞ্জ হয়ে উঠছে, তখন এনসিপির নতুন নেতৃত্বকে টার্গেট করে নানা ধরনের ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে নেতাকর্মীরা দাবি করেন সংসদ সদস্যদের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই বহিঃপ্রকাশ। প্রশাসনিকভাবে ভয় পেতে। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। 7 জুলাই 2024 কোটা সংস্কার আন্দোলনে সেদিন প্রথমবারের মতো বাংলা ব্লকেট কর্মসূচির মাধ্যমে একযোগে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নিয়ে তারা সরকারের উপর দাবি আদায়ে চাপ বাড়ানোর চেষ্টা করেন। আন্দোলনের সমন্বয়কদের ভাষায় এই কর্মসূচি পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ভিত্তি তৈরি করে, যা পরবর্তীতে দেশজুড়ে আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেয়। জানান, গণ অভ্যুত্থানের 24 মাস পর এসে প্রাপ্তি যতটুকু হয়েছে, অপ্রাপ্তি রয়েছে আরও বেশি। বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে। 2024 সালের 7 জুলাই, যেদিন কোটা সংস্কার আন্দোলনের টানা কর্মসূচিতে আসে নতুন মোড়। প্রচলিত হরতাল অবরোধের বাইরে বাংলা ব্লকেড ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশ জুড়ে সড়ক, মহাসড়ক অবরোধ করা হলে চাপে পড়ে সরকার। সেদিন বিকেল গড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় মিছিল। শিক্ষার্থীরা অবস্থান নেন শাহবাগ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে। একই সময়ে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বাংলা ব্লকের নামকরণের নেপথ্যে কী ছিল? 24 মাস পর সেই স্মৃতি স্মরণ করলেন সেই সময়ের সমন্বয়করা। 6 জুলাই সন্ধ্যার পরে আমাদের একটি মিটিং হয়। তো আমরা যেহেতু দীর্ঘ 4 দিন যাবৎ আন্দোলন করছিলাম এবং আমরা কোনো যৌক্তিক সাড়া পাচ্ছিলাম না, তো তখন আমাদের সিদ্ধান্ত হয় যে আমাদের কঠোর কর্মসূচি দিকে আগাতে হবে। বাংলা ব্লকের নামটাকে পাশ করিয়ে নেই এবং এই কর্মসূচির মাধ্যমে যেটা হয় যে আমরা যে জিনিসটা আশা করি ঠিক সেরকম একটা জিনিসই হয়। অবরোধ এই শব্দের সাথে কিছু ট্রমা আছে, বাংলাদেশের মানুষের হরতালের শব্দের সাথে ট্রমা আছে। তো আমরা হয়তো কাছাকাছি জিনিস, কিন্তু শান্তিপূর্ণ বোঝানোর জন্য আমরা ডিফারেন্ট নামকরণ, ডিফারেন্ট সেন্টিমেন্ট আমরা ব্যবহার করি। আন্দোলনের সংগঠকদের ভাষায় পরবর্তী কর্মসূচির শক্ত ভিত তৈরি করেছিল 7 জুলাইয়ের বাংলা ব্লকেড। রাজনৈতিকভাবে আমরা বেশ কিছু জিনিস মানুষ এখানে সুফল পেয়েছে, কিন্তু মৌলিক অধিকারের ক্ষেত্রে আসলে সে ধরনের বিশাল কোনো পরিবর্তন আমরা আনতে পারিনি। এটা আমি মনে করি যে জুলাই এখন পর্যন্ত এখানে এই সফলতা দেখাইতে পারেনি। এই প্রত্যাশার জায়গাটা না আসলে 1-2 বছরে পূরণ হবে না। এটা একটা এটা একটা বিশাল জার্নি। এখন যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যারা পলিটিশিয়ানস আছে, তারা অনেক সময় মেগা স্টারের চাইতে অনেক বেশি জনপ্রিয় কিন্তু হয়ে উঠেছে। তো সেই জায়গা থেকে আই হেট পলিটিক্স জেনারেশন থেকে আই লাভ পলিটিক্স জেনারেশন যে আমরা গড়ে তুলতে পেরেছি, এটা কিন্তু আসলে 24 জুলাই গণ অভ্যুত্থানের অনেক বড় একটা সফলতা। 7 জুলাই দিনভর আন্দোলন শেষে সমন্বয়করা ঘোষণা দেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। পরের দিনগুলোতে যা দেশব্যাপী রূপ নেয় গণ আন্দোলনে। আমরা শুধু আজকে নয়, আজকে থেকে প্রত্যেক দিন আমাদের কর্মসূচির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি করব। জুলাই যোদ্ধাদের কাছে বাংলা ব্লকেড শুধু একটি অবরোধ কর্মসূচি নয়, এটি ছিল নজিরবিহীন গণ অভ্যুত্থান রচনার এক ঐতিহাসিক অধ্যায়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। টানা 3 দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পার্বত্য জেলাগুলো। পাহাড় ধসের শঙ্কায় চরম ঝুঁকিতে রয়েছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বান্দরবানের লামা ও আলীকদমের নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে ব্যাহত সড়ক যোগাযোগ। অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ। অন্যদিকে সাঙ্গু নদীর স্রোত বেড়ে যাওয়ায় থানচির তিন্দু, রেমাক্রি ও নাফা খুম পর্যটন এলাকায় আটকা পড়েছে শতাধিক পর্যটক। নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী 10 জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় 220টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
দুর্যোগ আসার আগেই সতর্ক করার কথা যে প্রযুক্তির, সেটি এখন নিজেই সংকটে। দেশের 5টি আবহাওয়া রাডারের 5টি অচল। ফলে উত্তরাঞ্চল, হাওর ও উপকূলের বিশাল এলাকা কার্যকর রাডার পর্যবেক্ষণের বাইরে। তবে দ্রুত ঢাকা ও রংপুরের রাডারগুলো চালু করা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। দেশ জুড়ে এখন সক্রিয় মৌসুমি বায়ু, কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার তাপপ্রবাহ। কয়েকটি জেলায় ইতোমধ্যে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। প্রকৃতির এমন বৃষ্টি, মেঘ, শিলাবৃষ্টি, বাতাস ও ঝড়ের গতিপথ সম্পর্কে তথ্য দেয় আধুনিক রেডার। দুর্যোগের নির্ভুল পূর্বাভাসের জন্য যা বিশ্বের সব দেশেই অপরিহার্য। রাডারের গুরুত্ব হচ্ছে অত্যন্ত স্বল্প সময়ের যে পূর্বাভাসগুলো, সেগুলোর ক্ষেত্রে রাডার অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। শুধু অত্যন্ত কার্যকরী ভূমিকা বললে হবে না, স্বল্প মেয়াদী পূর্বাভাসের মেরুদণ্ড হচ্ছে রাডার। তাই রেডার শুধুই একটি প্রযুক্তিগত অবকাঠামো নয়, বরং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার অন্যতম প্রধান নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য যে 5টি রেডার রয়েছে, তার সবগুলোই এখন অচল। গত 4 তারিখ রাত্রি 8টার দিকে একটা ওখানে দমকা হাওয়া হয় এবং যার ফলে ওখানে ব্যবহৃত বৈদ্যুতিক ট্রান্সফরমারটি ড্যামেজ হয়, যার ফলে এখন রাডার স্টেশনে কোনো বৈদ্যুতিক পাওয়ার নাই, যার ফলে আমরা রাডার চালাতে পারছি না। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদেরকে আমরা এটা অবহিত করছি চিঠি দিয়ে এবং তারা ইনিশিয়েটিভ নিয়েছেন। মৌলভীবাজার, কক্সবাজার ও পটুয়াখালীর রেডার কাজ করছিল না বহু বছর ধরেই। গেল 1 মাসেই কার্যক্রম বন্ধ রংপুর ও ঢাকার 2টি রেডারেরও। রাডার ডাটা প্রতি 3 মিনিট 5 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। এই যে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তথ্যপত্র পাওয়া যায়, তার মাধ্যমে আবহাওয়ার গতি প্রকৃতি অত্যন্ত সূক্ষ্ম নিখুঁতভাবে কি করা যায়, পর্যবেক্ষণ করা যায়। এবং পর্যবেক্ষণের প্রেক্ষাপট থেকে সেটার সাথে সম্পর্কিত যে দুর্যোগ আছে সেটার পূর্বাভাস তৈরি করা যায় এবং সেই পূর্বাভাস অত্যন্ত দ্রুততার সাথে কোন এলাকায় হবে সেটি জনগণকে জানিয়ে দেওয়া যায়। এই বিশেষজ্ঞের মতে, প্রয়োজনের অর্ধেক লোকবল নিয়ে কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত এই আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। সকালে সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ হয়। এছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। পরে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সফর কবে হবে তা দুই দেশের সরকার আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। জানান, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব। Extended an invitation from His Highness the Crown Prince to our Honourable Prime Minister Tariq Rahman to visit the Kingdom of Saudi Arabia. The Ambassador also conveyed that His Highness the Crown Prince, His Excellency Mohammed bin Salman, is also very much interested to visit Bangladesh at a convenient time. গ্লোবাল গেটওয়েতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণের পাশাপাশি তাকে কিনোট স্পিচ দেবার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এতে 2027 সালের জুন মাসে গ্লোবাল গেটওয়ে ফোরামের 3য় সংস্করণে প্রধানমন্ত্রীকে অংশগ্রহণ এবং মূল বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আসন্ন ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে ইনিশিয়েটিভের আওতায় টেকসই অবকাঠামো ডিজিটালাইজেশন ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।